আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের স্নাইপার দ্বিতীয় খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 2007 সাল। পার্ট 1। কান ফাটানো গর্জনে রুট 270 এর পাশের খোলা মাঠে ল্যান্ড করল দুটো মিলিটারি হেলিকপ্টার। পুরো দস্তুর সামরিক সাজে সেখান থেকে লাফিয়ে নামল 30 জন ফেডারেল এজেন্ট। তাদের নেতৃত্ব দিচ্ছে ডগলাস বুল্ক ওরফে বুলডগ। রাস্তার উপর আগে থেকেই লোকাল এফবিআই কয়েকটা গাড়ি নিয়ে অপেক্ষায় ছিল। এবার দলটাকে নিয়ে রওনা হয়ে গেল ফোক কাউন্টি সেভিংস ব্যাংকের দিকে। রিপোর্ট দাও, লোকাল ইনচার্জ ক্লাইভ শাটনকে বলল বুলডগ। আপনার অর্ডার পাওয়া মাত্র সাদা পোশাকে ব্যাংকের ভিতর বাইরে লোক লাগিয়ে দিয়েছি আমি, শাটন বলল। তবে ম্যানেজারকে এখনও জানানো হয়নি কিছু। যতটা সম্ভব লো প্রোফাইলে রয়েছে আমরা। মাসুদ রানা যেন আমাদের উপস্থিতি টের না পায়। এখন পর্যন্ত তার কোনো চিহ্ন দেখতে পাইনি। লোকটার ইটিএ কখন বলা যাচ্ছে না। বুলডগ মাথা নাড়ল। ফোন কলটা যে আরকানসাস থেকে আসেনি এটা শিওর হওয়া গেছে। সেক্ষেত্রে রানা বাইরের কোনো স্টেট থেকে রওনা হয়েছে বলে ধারণা করছি। আজ সারাদিন বা কাল পর্যন্ত সময় লেগে যেতে পারে। 15 মিনিট পরেই লোকেশনে পৌঁছে গেল গাড়ির বহরটা। সাধারণ লোকজনের যাতে দৃষ্টি আকর্ষণ না হয় সেই জন্য একটু দূরে গাড়ি থেকে নামলো সবাই। পোক কাউন্টি মূলত কৃষি প্রধান এলাকা। ব্লু আই নামে এখানকার প্রধান শহরটা বেশ ছোট, খুব একটা উন্নতও নয়। অবসরে শার্প শুটিং প্র্যাকটিসের জন্য রানা যে উপত্যকাটা আসে সেটা এই কাউন্টির ভিতরে পড়েছে। ব্যাংকটা শহরের এক প্রান্তে মাঝারি আকারের দোতলা একটা ভবন। চারপাশে তেমন কোনো প্রতিবন্ধকতা নেই পিছনের ছোট পাহাড়টা ছাড়া। ব্যাংকের সামনে বড় সড়ো একটা পার্কিং লট আছে, আর সেটার অন্য পাশে রয়েছে একটা 5তলা অফিস বিল্ডিং। প্রথমেই ভবনটার ছাদে স্নাইপার বসাতে নির্দেশ দিল বুলডগ। কাকে বসাবো, এজেন্ট স্টানকে? জানতে চাইল ফ্যারেল। বুলডগ মাথা নাড়ল। না, ও আমার সঙ্গে থাকবে রানাকে আইডেন্টিফাই করার জন্য। অন্য কাউকে পাঠাও। মাথা ঝাঁকিয়ে লোক বাঁচাইয়ে ব্যস্ত হয়ে পড়ল ফ্যারেল। হাতছানি দিয়ে এরিক স্টানকে ডাকল বুলডগ। সাসপেনশনের ব্যাপারটা আপাতত চাপা পড়ে গেছে। রানাকে সামনাসামনি চিনতে পারার জন্য তাকে দরকার, সেজন্য এরিককে এই অপারেশনের সঙ্গে নেওয়া হয়েছে। আমার কাছাকাছি থেকেও, বুলডগ বলল। চোখ কানও খোলা রাখবে, রানা যেন কিছুতেই ফাঁকি দিতে না পারে। মাথা ঝাঁকিয়ে সায় দিল এরিক। বুলডগ ব্যস্ত হয়ে পড়ল ট্যাকটিক্যাল সেট আপে। আশপাশের আরও কয়েকটা বিল্ডিং নির্বাচন করল স্নাইপার বসানোর জন্য। পার্কিং লটটাই হবে আমাদের প্লেগ্রাউন্ড, সবার উদ্দেশ্যে বলল সে। ব্যাংকের ভেতরে কিছু করতে গেলে রানা নিরীহ লোকজনকে জিম্মি করতে বসতে পারে। পাবলিক মুভমেন্ট বন্ধ করে দেওয়া যায় না? একজন প্রশ্ন করল। না, অস্বাভাবিক কিছু দেখলে সতর্ক হয়ে যাবে ও। স্যার, শাটন এগিয়ে এলো। শ্যারিফ ডিপার্টমেন্ট আমার মাথা খারাপ করে দিচ্ছে। কি ঘটছে জানতে চায়। ওদের কি এখানে আসতে বলবো? নেগেটিভ, বুলডগ মাথা নাড়ল। এটা সম্পূর্ণ ফেডারেল অপারেশন, ওদের কোনো স্থান নেই। তবে পরিস্থিতি খারাপ হলে ওদের সাপোর্ট প্রয়োজন হতে পারে, সেজন্য তৈরি থাকতে বলো। ওয়াকি টকি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল শাটন। শর্টগান টিম চাই আমি, ফ্যারেলকে বলল বুলডগ। 4 জনের টিম ব্যাংকের চারপাশে লুকিয়ে থাকবে। স্নাইপারদের পাশে অবজারভেশন পোস্টে বসাও। এরিক ওদের কোঅর্ডিনেট করবে। শাটনের সিভিল টিম ব্যাংকের ভেতর পজিশন নেবে। আমাদের কমান্ড পোস্ট কোথায় হবে? ব্যাংকের ভেতরে। ম্যানেজারকে ব্যাপারটা জানাতে হবে তাহলে। নো প্রবলেম, আমি এখনই যাচ্ছি তার সঙ্গে কথা বলতে। বুলডগ পা বাড়ালো। এরিক, এসো। লম্বা কদম ফেলে পার্কিং লট পেরিয়ে এলো দুজনে। সুইবেল ডোর ঠেলে ঢুকলো ভিতরে। খুব একটা লোকজন নেই ব্যাংকে। কাস্টমার যারা আছে তাদের পোশাক আশাক খুব সাধারণ, স্থানীয় কৃষক বলে মনে হচ্ছে। ইনফরমেশন কাউন্টারের সামনে ছোট্ট একটা লাইন, সেটাকে পাশ কাটিয়ে রিসেপশনিস্টের দিকে এগিয়ে গেল বুলডগ।
হাতের আইডি কার্ড উঁচু করে রেখেছে। তার ধাক্কায় একজন লাইন থেকে ছিটকে গেল। লোকটাকে সাহায্য করতে তাড়াতাড়ি এগিয়ে গেল অ্যারিক, কিন্তু থমকে গেল মাঝপথে। গাড় ফিরিয়ে তার দিকে তাকিয়েছে মানুষটা। মুখ ভর্তি দাড়ি আর রোদে পোড়া চামড়া ছাড়িয়ে চোখ দুটোর দিকে দৃষ্টি চলে গেল অ্যারিকের। আশ্চর্য এক মায়াময় দুটি সেখানে একই সঙ্গে খেলা করছে নিষ্ঠুরতা। মাসুদ রানা। কোটের ভিতরের হোলস্টারের দিকে হাত বাড়ালো অ্যারি, কিন্তু রানা অনেক বেশি ক্ষিপ্র। হাত নড়ল কি নড়ল না, ভোজবাজির মতো একটা কোল্ড .45 উদয় হলো। নলটা সোজা অ্যারিকের বুক বরাবর স্থির করা। বেচারা তখনও নিজের অস্ত্রের বারটাও বের করতে পারেনি। বোকামি করো না। রানার শান্ত কণ্ঠে মৃত্যুর শীতলতা। হাত দুটো এমনভাবে রাখো যেন দেখতে পাই আমি। এক মহিলা চিৎকার করে উঠল পিস্তলটা দেখে। ঝট করে ঘুরে দাঁড়ালো বুলডগ সেই শব্দে। দৃশ্যটা দেখে মূর্তির মতো জমে গেল। ব্যাংকের ভিতর হুড়োহুড়ি পড়ে গেছে। গলা উঁচু করে রানা বলল, খবরদার কেউ নড়বে না। ম্যাজিকের মতো কাজ হলো হুমকিটাতে। যে যেখানে ছিল স্থির হয়ে গেল, থেমে গেল চিৎকার চেঁচামেচি। এসব কি? বুলডগের মাথা কাজ করছে না। ইটস হিম স্যার, এরিক বলল। মাসুদ রানা। পরিচিত হয়ে খুশি হলাম মিস্টার বুলক। রানা হাসল। ওর নার্ভ দেখে অবাক হয়ে যাচ্ছে এরিক। এই পরিস্থিতিতে লোকটা হাসছে কি করে? কেন যেন মনে হচ্ছে ফাঁদটা ওরা নয়, রানাই পেতেছে। আপনি আমাকে চেনেন? বুলডগের চোয়াল ঝুলে পড়েছে। নিজের অজান্তেই রানাকে আপনি সম্বোধন করছে। সিআইএর একজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে চিনব না তাই কি হয়? বিশেষ করে যে লোকটা আমাকে ধরার কাজে নেতৃত্ব দিচ্ছে। আপনি এখানে পৌঁছলেন কিভাবে? আমাদের লোক সবখানে নজর রাখছিল। আপনার আগে এসেছি। কি আর বলবো, যে ছাগলগুলোকে বসিয়ে রেখেছিলেন তাদেরকে ছদ্মবেশ ভেদ করে দেখা শিখতে হবে। কথা জোগালো না বুলডগের মুখে। আপনারা দুজনই যার যার অস্ত্র বের করে কাউন্টারের উপরে রাখুন, বলল রানা। সাবধান, কোনো চালাকি করতে যাবেন না। বাধ্য ছেলের মতো আদেশটা পালন করলো অ্যারিক আর বুলডগ। তাদেরকে ইঙ্গিতে পিছিয়ে যেতে বলল রানা। তারপর অস্ত্র দুটো তুলে নিয়ে নিজের কোমরে গুজল। ভেতরের সবাইকে মেঝেতে শুয়ে পড়তে বলুন মিস্টার বুলক। রানা পরের নির্দেশটা দিল। আর ওয়াকি টকিতে আপনার লোকজনকে বলে দিন কেউ যেন ভেতরে ঢোকার চেষ্টা না করে। বুলডগের বিহম্বল ভাবটা কেটে গেছে। সে বলল, খামোকা সময় নষ্ট করছেন মিস্টার রানা। আপনার পালাবার কোনো উপায় নেই। চারপাশ থেকে সশস্ত্র এজেন্টরা ব্যাংকটা ঘিরে রেখেছে। আমার পরামর্শ হলো, নিজের ভালো চাইলে এখনই আত্মসমর্পণ করুন। আপনার কাছে পরামর্শ চাইনি আমি, যা বলছি তাই করুন, রানা ধমক দিল উচ্চ কণ্ঠে। ব্যাংকের ভেতরে সবাইকে শুয়ে পড়তে বলল বুলডগ। তারপর ওয়াকি টকিতে বাইরের টিমগুলোকে স্ট্যান্ড বাই থাকতে নির্দেশ দিল। যখন রানার দিকে তাকালো, তার মুখে ক্রূর হাসি ফুটেছে। কোন বুদ্ধিতে যে এখানে এসেছেন মিস্টার রানা? দৌড়ঝাঁপ এখানেই থামবে আপনার। দেখাই যাক, রানা শওকুতুকে বলল। আপনার হাসি কিছুক্ষণের মধ্যে মুছে দেব আমি। রানার মধ্যে ভয় দেখতে না পেয়ে খেপে উঠল বুলডগ। কথা যথেষ্ট হয়েছে। রানা পিস্তল নাচালো। আগে বাড়ুন আপনারা, আমরা এখন সেফটি লকার রুমে যাব। পাশাপাশি হাঁটতে শুরু করলো বুলডগ আর অ্যারিক। নিরাপদ দূরত্ব রেখে তাদের পেছনে রইল রানা। নিস্তলার পেছন দিকে একটা বড় রুমে হাজির হলো তিনজনে। দেওয়ালে সারি বেঁধে স্থাপন করা হয়েছে লকারগুলো। খোলো। পকেট থেকে একটা চাবি বের করে অ্যারিকের দিকে ছুঁড়ে দিল রানা। চাবির সঙ্গে নাম্বার সহ ট্যাগ আছে। সেটা দেখে 120 নম্বর লকারটা খুলল অ্যারিক। ভিতরে একটা কালো ব্রিফকেস দেখা গেল। কি আছে এটার ভিতরে? জানতে চাইল বুলডগ। রানা বলল, টাকা, অস্ত্র, জাল পরিচয়পত্র, পাসপোর্ট, সোজা কথা এমন সব জিনিস যা পেলে বাতাসে মিলিয়ে যেতে আমার কোনো অসুবিধা হবে না। এই জন্যই এত বড় ঝুঁকি নিয়ে এখানে এসেছেন আপনি? কেন, বিশ্বাস হচ্ছে না? হচ্ছে,
তবে সেটা খারাপ খবর, কারণ এই জিনিস নিয়ে আপনাকে আমি যেতে দেব না কিছুতেই। ঠেকাবেন কিভাবে? ভাবছেন আমি চুপ করে বসে থাকবো? বুলডগ খেপে গেল। আপনার জীবনের 5 পয়সা দামও নেই আমার কাছে। ব্যাংকের বাইরে পা দিয়েই দেখুন, গুলিতে আপনাকে ঝাঁঝরা করে দেওয়া হবে। একটু চিন্তিত হওয়ার ভান করল রানা, তারপর বলল, তাহলে তো আমার সঙ্গে এমন একজনকে নিতে হয় যার জীবনের দাম আছে। গাল দিয়ে উঠল বুলডগ। নিজের বোকামিটা বুঝতে পেরেছে। কথার তোড়ে নিজের অজান্তেই রানাকে একজন জিম্মি নেবার বুদ্ধি দিয়ে বসেছে সে। ব্লু আই থেকে 5 মাইল দূরে একটা ব্যান্ড নিয়ে রাস্তার পাশে অপেক্ষা করছে র্যামডাইনের টিম। তাদের নেতৃত্ব দিচ্ছে মেজর জাস্টিন রাইস। একটা প্রাইভেট জেটে আরকানসাসে এসেছে তারা। এয়ারপোর্ট থেকে পোক কাউন্টিতে এসেছে অত্যাধুনিক সার্ভেইলেন্স ইকুইপমেন্টে সজ্জিত এই ব্যান্ডটা নিয়ে। এই মুহূর্তে ফেডারেল টাস্ক ফোর্সের কমিউনিকেশন মনিটর করছে তারা। কিছুক্ষণ পর পর র্যামডাইন হেডকোয়ার্টারে অপেক্ষমান কর্নেল র্যামন্ড অলডেনকে সিচুয়েশন রিপোর্ট দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ব্যাংকে রানার উপস্থিতির খবর পেয়ে গেছে তারা। সংবাদটা রাইসের শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। ইচ্ছে করছে এখনই ছুটে গিয়ে শত্রুকে শেষ করে দিয়ে আসে, কিন্তু কড়া হুকুম দিয়েছে কর্নেল, নিতান্ত বাধ্য না হলে টাস্ক ফোর্সের অপারেশনে নাক গলানো যাবে না। শুধুমাত্র রানার হাত ফসকে পালানোর সম্ভাবনা দেখা দিলেই ওরা অ্যাকশনে যেতে পারবে। দূরে পুলিশের সাইরেন শোনা যাচ্ছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে অনেকগুলো স্কোয়াড কার ব্যান্ডটাকে অতিক্রম করলো। ছুটে গেল ব্লু আইয়ের দিকে। মাথার উপর রোটরের আওয়াজ, হেলিকপ্টারও যাচ্ছে। শেষ পর্যন্ত শেরিফ ডিপার্টমেন্টের সাহায্য তাহলে নিচ্ছে ওরা, বলল সার্জেন্ট হিলার নামে র্যামডাইনের এক এজেন্ট। ইলেকট্রোটেক 5400 লিসেনিং ডিভাইস অপারেটর করছে সে। কেবল তো শুরু হলো, রাইস বলল। আর্মি আর ন্যাশনাল গার্ড চলে আসি কিনা দেখো। রেডিওতে রীতিমতো কোলাহল শুরু হয়ে গেছে। অলডেনকে রিপোর্ট পাঠাবার সময় ভলিউম কমিয়ে রাখতে হলো। অবস্থা কি বুঝছো? জানতে চাইলে কর্নেল। অলরেডি শখানেক লোক পৌঁছে গেছে এখানে, রাইস জানালো। আরও আসছে। আমার তো মনে হয় রানার কোনো চান্স নেই বললেই চলে। আমার কেন যেন খটকা লাগছে। কর্নেল চিন্তিত। মাসুদ রানা এত সহজে ধরা পড়ে যাবে এ আমার বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাসের কিছু নেই কর্নেল। ওর গার্লফ্রেন্ড বিট্রে করবে, এটা কি আর সে চিন্তা করেছিল? তারপরেও কোথাও ঘাবলা আছে। অলডেনের কণ্ঠে দ্বিধা। আফটার অল একজন প্রথম শ্রেণীর স্পাই এমন এক জায়গায় ব্যাকআপ অ্যাক্সেসরিজ রেখেছে যেখানে কোনো সহজ এসকেপ রুট নেই। এটা হতে পারে? কি বলছেন আপনি? কিছু একটা সবাই মিস করে যাচ্ছে রাইস। কর্নেলের গলায় সিরিয়াস ভাব ফুটে উঠল। লোকটার নিশ্চয়ই বিকল্প এসকেপ রুট আছে। ওটা খুঁজে বের করো জলদি। কে যাবে আমার সঙ্গে? রানার মুখ হাসি হাসি, যেন পিকনিকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। পরস্পর দৃষ্টি বিনিময় করল বুলডগ আর অ্যারিক। রানার আচরণে প্রতি মুহূর্তে তাদের বিস্ময় বাড়ছে। আপনি যথেষ্ট বিপদের মধ্যে আছেন মিস্টার রানা, হুমকে দেওয়ার চেষ্টা করল বুলডগ। তার উপর একজন ফেডারেল অফিসারকে জিম্মি করার পরিণতি ভালো হবে না। তার মানে কি আপনাদের যেতে দিলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হবে? চিৎকারে সুরে বলল রানা। জবাব খুঁজে পেল না বুলডগ, শুধু বলল, আপনার কোনো চান্স নেই। এখান থেকে বেরোলেই কয়েক হাজার লোকের ধাওয়া খাবেন। একজন কেন, 10 জন জিম্মিও আপনার পিঠ বাঁচাতে পারবে না। আপনি বড্ড বেশি কথা বলেন মিস্টার বুলক, রানা বলল। আপনাকে দিয়ে আমার কাজ চলবে না। সুবোধ বালকের মতো হাঁটু গেড়ে বসে পড়ুন দেখি। এজেন্ট স্টার্ন, দয়া করে সরে দাঁড়াও। অ্যারিক সরে যেতেই কয়েক পা এগুলো। নীল ডাউন হয়ে থাকা বুলডগের ঘাড়ের পেছনের পিস্তলের বার দিয়ে হিসেব করে একটা আঘাত করল। জ্ঞান হারালো বেচারা, মুখ থুবড়ে পড়ে গেল মেঝেতে। এটা কি করলেন? বলল অ্যারিক। সিআইএর স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের গায়ে হাত তোলায় ব্যক্তিগত শত্রুতার মতো ব্যাপার।
মিস্টার বুল্ক, আপনার শেষ না দেখে ছাড়বেন না। এসব নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই, রানার পরিষ্কার জবাব। কেন করছেন আপনি এসব? অ্যারিক জানতে চাইল। শুধু শুধু কেন নিজের বিপদ বাড়াচ্ছেন? কারণ আমি নির্দোষ। রানার গলার দৃঢ়তায় অবাক হয়ে গেল অ্যারিক, আর সেটা প্রমাণ করার জন্য চরম কিছু পদ্ধতি প্রয়োগ করতে হচ্ছে। আমি নিরুপায়। আপনার ব্যাপারে আমি সবই জানি মিস্টার রানা। আমার নিজেরও সন্দেহ হচ্ছে গুলিটা আপনি করেননি, কিন্তু এভাবে পালিয়ে বেরিয়ে নিজেকে আরও দোষী করছেন। আমার তো মনে হয় ধরা দিয়ে নিজের কথা খুলে বললে আপনার পক্ষে অনেকেই এগিয়ে আসবে। এই ষড়যন্ত্রটা যে কত বড় তা তুমি কল্পনাও করতে পারছো না অ্যারিক। সেই জন্যই এ কথা বলছো। ধরা পড়লে আধ ঘন্টাও আমাকে বাঁচিয়ে রাখা হবে না। কারা মারবে আপনাকে? সে কথা তোমার শুনে কাজ নেই। লেটস গো। কোথায় যাবেন আপনি? অ্যারিক প্রশ্ন করল। মিস্টার বুল্ক ভুল বলেননি। বাইরে বেরোলেই আপনাকে ছেকে ধরবে সবাই। যদি বেরোই তবে তো। রানার মুখে রহস্যময় হাসি। বেরোবেন না? কথা বন্ধ। চোখ পাকালো রানা। বেজমেন্টে চলো। বুলডগের অনুপস্থিতিতে এজেন্ট ফ্যারেলকে অভিযানের দায়িত্ব নিতে হয়েছে। দিশেহারা বোধ করছে সে। সিনিয়র কারো অভাব দারুণভাবে অনুভব করছে। ইতিমধ্যে ওয়াশিংটনে যোগাযোগ করা হয়েছে। খুব দ্রুত কেউ একজন আসছে দায়িত্ব নিতে। তার আগ পর্যন্ত কর্ডনটা ধরে রাখার জন্য বলা হয়েছে তাকে। কয়েকজন এজেন্টের প্রহরায় মেজর রাইসকে এগিয়ে আসতে দেখা গেছে। কাছে এসে ফ্যারেলকে নিজের পরিচয় দিল সে। আপনি এখানে কি করছেন? জানতে চাইল ফ্যারেল। পরিস্থিতি মনিটর করার নির্দেশ দেওয়া হয়েছে আমাকে, রাইস জানালো। ভালো, যত খুশি মনিটর করুন। আমার একটা পয়েন্ট ছিল। আপনার পয়েন্ট অবজারভেশন কিছুক্ষণের জন্য মুলতবি রাখুন। আমি একা এত কিছু সামলে উঠতে পারছি না। সিনিয়র কেউ একজন খুব শীঘ্রই চলে আসছেন টেক ওভার করতে। তাকে যত খুশি পয়েন্ট দেবেন। ব্যাপারটা খুবই জরুরি। দেখুন মেজর, রানাকে ধরার চেয়ে জরুরি আর কিছু নেই এই মুহূর্তে। পালাতে দেওয়া? অর্থপূর্ণ গলায় বলল রাইস। থমকে গেল ফ্যারেল। কি বলতে চান? মাসুদ রানা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি মিস্টার ফ্যারেল, রাইস বলল। আপনার কি মনে হয় আত্মসমর্পণ করার জন্য ব্যাংকের ভিতর বসে আছে সে? তাহলে ওর জায়গায় আমি হলে এসকেপ রুটের ব্যবস্থা না করে কোনো বিল্ডিংয়ে ঢুকতাম না। ব্যাংকটা সে আগে থেকেই চেনে মিস্টার ফ্যারেল। জানে কিভাবে সহজে ঢোকা আর বের হওয়া যায়। সেই জন্য এখানে অস্ত্র আর অন্যান্য জিনিসপত্র লুকিয়ে রেখেছে। কিন্তু কিভাবে পালাবে সে? পাশে দাঁড়ানো ক্লাইভ শাটন বলল, আমরা চারপাশ ঘিরে রেখেছি। আকাশেও কপ্টার আছে। বের হলে স্পট করে ফেলবো। মাটির নিচে? হঠাৎ বলে উঠল ফ্যারেল, আন্ডারগ্রাউন্ডে কোনো পথ নেই তো? সুড়ঙ্গের কথা বলছেন? শাটন ভ্রু কুচকালো। সেটা একটা আকাশ কুসুম সম্ভাবনা হয়ে গেল না? মোটেই না। রাইস মাথা নাড়ল। আপনাদের কাছে ব্লু আইয়ের মাস্টার প্ল্যান আছে? টাউন হল থেকে আনতে হবে। জলদি করুন। পা বাড়াতে যাচ্ছিল শাটন, তার আগেই ভিড়ের মধ্য থেকে একজন বয়স্ক পুলিশ অফিসার এগিয়ে এলো। চুপ করে এতক্ষণ ওদের কথাবার্তা শুনছিল সে। বলল, এক্সকিউজ মি, আমি বোধহয় সাহায্য করতে পারবো। ভ্রু কুচকে তার দিকে তাকালো ফ্যারেল। জিজ্ঞেস করল, আপনি কি? ডেপুটি শেরিফ কার্ল সেগাল, নিজের পরিচয় দিল অফিসার। আমি গত 20 বছর ধরে ব্লু আইয়ে আছি। ওয়েল ডেপুটি, বলল ফ্যারেল, ব্যাংকটা সম্পর্কে কি বলতে পারেন? 10 বছর আগে ওটা ব্যাংক ছিল না, সেগাল জানালো। প্যাসিফিক কোম্পানি নামে একটা প্রতিষ্ঠান ওয়্যার হাউস হিসেবে ব্যবহার করত। আন্ডারগ্রাউন্ড অ্যাক্সেস আছে কিনা জানতে চেয়েছিলাম। বর্ষাকালে পাহাড়ি ডল নামে আমাদের এই এলাকায় পুরো শহরের নিচেই তাই আন্ডারগ্রাউন্ড স্টর্ম ড্রেন তৈরি করা আছে। কত বড় টানেলগুলো! মানুষ যেতে পারে? পারে। ব্যাংক থেকে ড্রেনে যাওয়া যায়? মাথা ঝাঁকালো সেগাল। প্যাসিফিক কোম্পানি আলাদা অ্যাক্সেস টানেল তৈরি করেছিল যাতে ওদের মালামাল ভিজে নষ্ট না হয়। বেজমেন্টের ভিতর দিয়ে ওই বিল্ডিংয়ের সমস্ত পানি ড্রেনে চলে যায়। টানেলের মুখে একটা লোহার চাকনি থাকার কথা, তবে আমাদের
টার্গেটের জন্য সেটা খোলার সমস্যা হবে না বোধ হয়, তাই না? মাই গড! মাথায় হাত দিল রাইস। টানেলের এক্সিট কোথায় জানতে চাইল ফ্যারেল। পানি গিয়ে পড়ে 10 মাইল দূরের আর্য লেকে, সেগাল জানালো। তবে বের হবার অনেক রাস্তা আছে। পুরো শহর জুড়েই ড্রেনের ম্যানহোল আছে, আর বাইরের 10 মাইলে অন্তত 100 খানেক মেনটেন্যান্স হ্যাচ পাবেন। আমাদের কর্ডন সম্পূর্ণ অর্থহীন, ফ্যারেল বোকার মতো বিড়বিড় করল। রাইস রাগে চুল ছিঁড়তে বাকি রেখেছে। খ্যাপাটে গলায় জিজ্ঞেস করল, এসব আগে বলেননি কেন? সুযোগ পেলাম কোথায়? সমান জেদে জবাব দিল ডেপুটি, আপনারা তো শুরু থেকে আমাদের এড়িয়ে যাচ্ছেন। ডাক পেয়ে যাওয়া বা এলাম, টার্গেটের বিষয়ে কেউ কিছু বলতে চাইল না। কিভাবে বুঝবো ভিতরে সাধারণ কোনো অপরাধী নাকি মাসুদ রানার মতো চালু লোক বসে আছে? এখনো হাল ছাড়ার মতো ঘটেনি কিছু, দৃঢ় গলায় বলল ফ্যারেল। লোক বলের অভাব নেই আমাদের, হেলিকপ্টারও আছে। সমস্ত একজিট আর আশপাশের এলাকা চষে ফেলব। রানা যদি এখনো বের না হয়ে থাকে আটকে ফেলা যাবে। রাইস বলল, হ্যাচগুলোর লোকেশন জানতে হবে। স্টর্ম ড্রেন সিস্টেমের ব্লুপ্রিন্ট লাগবে। আমি এখনই আনছি। উত্তেজনায় শাটন নিজেই ছুট লাগালো। স্টর্ম ড্রেনের প্রায় অন্ধকার টানেল ধরে এগিয়ে চলেছে অ্যারিক। পেছনে রানা সতর্ক প্রহরীর মতো তাকে অনুসরণ করছে। মাকড়সা জালের মতো শাখা প্রশাখায় বিছিয়ে রয়েছে টানেলগুলো, সেই সঙ্গে আছে আলোর অভাব। নির্দিষ্ট দূরত্ব পর পর হ্যাচের ফাঁক গলে আসা সূর্যরশ্মি যা ভরসা, অন্ধের মতো হাতড়ে হাতড়ে এগোতে হচ্ছে অ্যারিককে। ভয় হচ্ছে পথ হারাবে কিনা তাই ভেবে, কিন্তু রানার মধ্যে বিন্দুমাত্র দ্বিধা নেই। কিছুক্ষণ পর পর ডান বামে যাবার নির্দেশ দিয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে টানেলের প্রতিটা অলিগুলি তার মুখস্থ। যতই সময় যাচ্ছে পুরো ব্যাপারটা যে রানার সেট আপ তা পরিষ্কার বুঝতে পারছে অ্যারিক। ইচ্ছে করেই গার্লফ্রেন্ডকে দিয়ে ফোন করিয়েছে সে, সবাইকে ডেকে এনেছে। স্টর্ম ড্রেনের টানেল, এমনকি স্থানীয় লোকজনও এত ভালো চেনে কিনা সন্দেহ। রানার তো প্রশ্নই ওঠে না। ফাঁদ ফাতার আগে নিশ্চয়ই রেকি করে চিনে নিয়েছে লোকটা, কিন্তু এত সবের পেছনের মূল কারণটা কি এখনও মাথায় ঢুকছে না। ব্রিফকেসটাই যদি রানার টার্গেট হতো তাহলে সবার অজান্তেই বের করে নিয়ে যেতে পারত। এত নাটক করার প্রয়োজন ছিল না। তবে মানুষটার কর্মকাণ্ডে সত্যি অভিভূত অ্যারিক। এত চমৎকার প্ল্যান তৈরি করা, তারপর আবার ঠান্ডা মাথায় সেটাকে কাজে পরিণত করা ছিলে খেলানো। বলতে গেলে আগুন নিয়ে খেলছে না। দেখা মাত্র তাকে গুলি করতে দ্বিধা করবে না যারা, তাদেরকেই ফাঁদের মধ্যে টেনে এনেছে সে, কাছাকাছি হবার সুযোগ দিয়েছে, আবার কাজকলা দেখিয়ে পালিয়েও যাচ্ছে। এমনি এমনি তাকে দুনিয়ার সেরা স্পাইদের একজন বলা হয় না, পরিষ্কার বুঝতে পারছে অ্যারিক। কোন দিকে কত দূর এসেছে বোঝার উপায় নেই। তবে আধ ঘন্টা পর থামতে বলল রানা। মাথার উপরে একটা মেনটেন্যান্স হ্যাচ দেখিয়ে বেরোবার ইঙ্গিত করলো। মই বেয়ে উপরে উঠল অ্যারিক, পিছু পিছু রানাও। উজ্জ্বল সূর্যালোকে শহরের সীমানার বাইরের জঙ্গলের ভিতরে বেরিয়ে এলো অ্যারিক। সামনেই ছোট পাহাড়টা দেখা যাচ্ছে, ব্যাংকের পেছন দিক এটা। কর্ডন ফাঁকি দিয়ে জালের বাইরে বেরিয়ে এসেছে ওরা। সাবধানে হাঁটতে থাকো, রানা বলল। কোনো চালাকি নয়, দৌড়ানোর চেষ্টা করো না, পাহাড়ের ঢাল টপকাবো আমরা। মাথা ঝাঁকালো অ্যারিক। এই মুহূর্তে চালাকি খাটানোর কোনো ইচ্ছা ওর আসলেই নেই, বিশেষত রানার হাতের কোলটা যেহেতু ওর দিক থেকে এক চুল নড়ছে না। অস্ত্রটা এত সাবলীলভাবে নড়াচড়া করছে না যেন ওটা ওর শরীরকে স্পর্শ করে রয়েছে, জন্ম থেকেই একসঙ্গে আছে ওর শরীরের সঙ্গে। দৃশ্যটা বুকে কাঁপন ধরাতে যথেষ্ট। পাহাড়ি ঢালের গা বেয়ে হেঁটে চলল ওরা। গাছপালা আর বড় বড় ঝোপের আড়াল কাজে লাগাচ্ছে। কিছু সময় পরেই পাহাড়ের অপর পাশে এসে পৌঁছালো। এখান থেকে জঙ্গল শুরু হয়েছে। গোড়ায় একটা গুহার মতো আছে, মুখটা ঢালপালা আর গাছের পাতায় ঢাকা। অ্যারিককে সেগুলো সরাতে বলল রানা। গুহার মুখটা পরিষ্কার হয়ে আসতেই ভিতরে সযত্নে লুকিয়ে রাখা একটা সবুজ পিক আপ নজরে এলো। বিস্মিত দৃষ্টিতে রানার দিকে তাকালো অ্যারিক। লোকটার প্ল্যানে কোনো খুঁত নেই। ব্যাংকে ঢোকার আগেই স্কেপ রুট আর গেটওয়ে ভেহিকল রেডি করে রেখেছে, এই জন্যই কোনো টেনশন নেই তার মনে।
হাসতে পারছে ইচ্ছে মতো। পিকআপের দরজা খুলে ধরেছে। রানা বলল, চলো রওনা হওয়া যাক। তুমি ড্রাইভ করবে। কোন পথে যাবেন? অ্যারিক প্রশ্ন করল। এতক্ষণে চারিদিকে সমস্ত রাস্তা সিল করে দেওয়া হয়েছে নিঃসন্দেহে। রাস্তা আমরা নিজেরাই তৈরি করে নেব। রানাকে বিশেষ চিন্তিত মনে হচ্ছে না। এই জঙ্গলের ভেতর দিয়ে। নাক বরাবর সামনে তাকালো অ্যারিক। গহীন অরণ্য না হলেও গাছপালার কমতি নেই সেখানে। সেগুলো ছাড়াও প্রায় বুক পর্যন্ত উঁচু হয়ে জন্মেছে ঘাস। মাঝখানে কি পরিমাণ গর্ত বা এবড়ো থেবড়ো মাটি আছে অনুমান করা কঠিন। ওর ভেতর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া অসম্ভব। অ্যারিক মাথা নাড়ল। 100 গজও এগোতে পারবেন না। 4000 হর্স পাওয়ারের 4 হুইল ড্রাইভ টয়োটা পিকআপ কি করতে পারে দেখলে অবাক হয়ে যাবে তুমি, অ্যারিক। রানা বলল, এখন ঢোকো ভেতরে। বাক্য ব্যয় না করে পিকআপে চড়ে বসলো অ্যারিক। রানা উঠল। ইগনিশনের চাবি ঝুলছিল আগে থেকে। স্টার্ট দিয়ে আগে বাড়ল। প্রথম 10 মিনিট নিরাপদেই কাটল। গাছপালার ফাঁক দিয়ে ঘাসের প্রাচীর ভেঙে ঝাঁকি খেতে খেতে ছুটতে থাকলো পিকআপ। কিন্তু তারপরেই মাথার উপর একটা হেলিকপ্টারের গর্জন শোনা গেল। গাড়িটাকে স্পট করে ফেলেছে টাস্ক ফোর্সের এরিয়াল টিম। সবুজ পিকআপকে বলছি। হেলিকপ্টার থেকে মাইকে কথা শুনে গেল। এখনই গাড়ি থামিয়ে হাত তুলে বেরিয়ে এসো। শেট! গাল দিয়ে উঠল রানা। থামো বলছি, নইলে গুলি করা হবে। হেলিকপ্টার থেকে আবার হুমকি শোনা গেল। কি করব? জানতে চাইল অ্যারিক। স্পিড বাড়াও, শান্ত গলায় বলল রানা। ওরা গুলি করবে। কথা না শুনলে আমিও করব। স্পিড বাড়াও। অ্যাক্সিলেটরে চাপ দিল অ্যারিক। পেছনে ধুলোর মেঘ উড়িয়ে গতি বেড়ে গেল। ভয়ানকভাবে লাফাতে শুরু করলো পিকআপ। দূরে পুলিশের সাইরেন বাজতে শুরু করেছে। হেলিকপ্টার থেকে ওদের খবর পৌঁছে গেছে জায়গা মতো। চোখের পলকে স্ক্যাট কার আর অন্যান্য যত গাড়ি আছে শহরের সীমানা ছাড়িয়ে বেরিয়ে এলো। ঘাসের জঙ্গল ভেঙে ছুটে আসতে শুরু করেছে সেগুলো। তবে বন্ধুর ভূমি বিশ্বাসঘাতকতা করলো তাদের সঙ্গে। কয়েক মিনিটের মধ্যেই ঝাঁকি খেয়ে অথবা গর্তে পড়ে আটকে গেল বেশিরভাগ গাড়ি। অ্যারিককে ডান বাম করে পথের নির্দেশ দিয়ে যাচ্ছে রানা। এড়িয়ে যাচ্ছে আটকে পড়ার মতো সব ফাঁদ। পুরো এলাকাটা আগে থেকেই রেকি করে রেখেছে ও। মাথার উপর হেলিকপ্টারটা আছে এখনো। বাকিগুলো খুব একটা দূরে নয়। গাছপালার সংখ্যা বেশি হওয়ায় খুব একটা নিচে নামতে পারছে না সেগুলো। পারছে না গুলি করে টায়ার ফাটাতেও। টাস্ক ফোর্সকে বেশ কয়েকটা গাড়ি এখনো সচল। পিকআপের ট্র্যাক অনুসরণ করে আসছে তারা। এই কারণে আর আটকা পড়ছে না। এভাবে কতক্ষণ ছুটবেন? জিজ্ঞেস করলো অ্যারিক। আর যাই ঘটুক, কপ্টারগুলো পিছু ছাড়বে না। তুমি তো আছো, রানা বলল। অবস্থা তেমন হলে আমার থাকা না থাকা কিছু যাবে আসবে না। আপনি আমাদের প্রাইম টার্গেট। প্রয়োজনে লেথাল ফোর্স ব্যবহারের অনুমোদন দেওয়া হবে। আমি মরলে মরব, কিন্তু আপনাকে ছাড়া হবে না। কি চেষ্টা করছো? আমাকে আত্মসমর্পণ করাতে? যেভাবেই চিন্তা করুন, ধরা দেওয়ার চেয়ে ভালো কোনো পথ নেই আপনার। ব্যাংকে যে কেরামতি শুরু করেছিলেন সেটার মেয়াদ শেষ হয়ে গেছে। দেখাই যাক। ডানে মোড় নাও। আরও দুটো এরিয়াল টিম এসে গেছে। গুলির শব্দ হলো। ফাঁকা দেখতে পেয়ে একটা হেলিকপ্টার থেকে শট নেওয়া হয়েছে। পিকআপের হুডে একটা ফুটো তৈরি হলো। মাই গড, ওরা গুলি করছে! আতঙ্কিত গলায় বলল অ্যারিক। সিটের তলা থেকে একটা কারবাইন বের করলো রানা। ড্রাইভিং ক্যাবের জানালা দিয়ে শরীরের একাংশ বের করে ধাওয়া করতে থাকা কপ্টারগুলোর দিকে এক পশলা গুলি চলল। কাজ হলো গুলিতে। পিছিয়ে গেল কপ্টারগুলো, তবে নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে লেগে রইল। মাইকে আত্মসমর্পণের জন্য তর্জন গর্জন তো চলছেই। হঠাৎ করেই সামনে একটা কাঁচা রাস্তা উদয় হলো। লাফ দিয়ে সেটায় উঠে এলো পিকআপ। চারপাশ ধুলো চেয়ে গেছে। বনবন করে স্টিয়ারিং ঘোরালো অ্যারিক। সিধে করলো গাড়িটাকে। থেমো না, চেঁচিয়ে উঠল রানা। হেলিকপ্টারগুলোর দিকে আরেক পশলা গুলি করলো। দাঁতে দাঁত
পিষে অ্যাক্সিলেটর চেপে ধরলো অ্যারিক। তুমুল গতিতে ছুটতে শুরু করলো পিক আপ। হেলিকপ্টার থেকে ব্রাশ ফায়ার করা হলো, মাটিতে নিষ্ফল কামড় বসালো এক সারি বুলেট। শেষ কয়েকটা টোটার রিয়ার এন্ডে ঠক করে বিঁধল। দ্রুত কারবাইনের ম্যাগাজিন বদলালো রানা, আবার জানালা দিয়ে গুলি করলো। একটা হেলিকপ্টারের গায়ে ক্ষত সৃষ্টি হলো, পাশ থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করেছে। গোত্তা খেয়ে রাস্তার পাশে ক্র্যাশ করলো সেটা। কয়েকটা স্কোয়াড কার রাস্তায় উঠে এসেছে, দূরত্ব কমিয়ে আনছে সেগুলো। রিয়ার ভিউ মিররে একটা জানালা থেকে পাম্প গান বেরোতে দেখলো অ্যারিক। গুলি করার সুযোগ খুঁজছে, তবে আঁকা বাঁকা রাস্তা আর ধুলোর মেঘ সুযোগটা তৈরি হতে দিচ্ছে না। সিটের তলাটা যেন অস্ত্র ভাণ্ডার। হাত দিয়ে সেখান থেকে দুটো গ্রেনেড বের করলো রানা। পিন খুলে পেছনে রাস্তায় ছুড়ে দিল। কারগুলো কাছাকাছি আসতেই বিকট শব্দে বিস্ফোরিত হলো সেগুলো। সকয়ের ধাক্কায় লাফিয়ে উঠল সামনের দুটো গাড়ি, পাক খেয়ে উড়ে গেল রাস্তার দুধারে। আপনি দেখি রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দিয়েছেন, অ্যারিক বলল। কেন, আমাকে শান্তিবাদী মানুষ ভেবেছিলে নাকি? রানা বলল, চুপচাপ গুলি খেতে আমার আপত্তি আছে, কিন্তু এভাবে কতক্ষণ টিকে থাকবেন বলে ভাবছেন? আর কয়েক মাইল, তাহলে চলবে। ডালওয়ে রাস্তাটা উপর দিকে উঠতে শুরু করেছে, সেটা বেয়ে ছুটে চলল পিক আপ। গুলি বিনিময় বন্ধ হয়নি, গাড়িটা শরীরে আঘাতের সংখ্যা ক্রমশ বাড়ছে, তবে সৌভাগ্যক্রমে ওদের কেউ এখনো আহত হয়নি। রানা মাঝে মাঝে গ্রেনেড ছুটছে পেছন দিকে, তবে চালাক হয়ে গেছে প্রতিপক্ষ। গ্রেনেড ফাটার পর সামনে বাড়ছে। একদিক থেকে সেটা অবশ্য ভালো, কারণ দূরত্ব কমাতে পারছে না গাড়ির টিমগুলো। আরেকটা হেলিকপ্টার ভূপাতিত হলো। রানা হেসে বলল, রইল বাকি এক। সময় লাগবে না, আরও চলে আসবে। অ্যারিক হাসছে না। যখন আসে তখন দেখা যাবে। হাইল্যান্ডের কিনারায় উঠে এসেছে রাস্তাটা, ঠিক পাশেই গাছপালায় ছাওয়া পাহাড়ের বিপজ্জনক ঢাল। দেখলেই বুক খামচে ধরে কি যেন। এই পরিস্থিতিতে রানা যেটা করলো সেটাকে দুঃসাহস না বলে বোকামি বলাই ভালো। সময় হয়েছে, বলল। তারপর এক হাতে খামচে ধরল স্টিয়ারিং হুইলটা। বিস্মিত দৃষ্টিতে ওর দিকে তাকালো অ্যারিক। হাসি মুখে হুইলটা নিজের দিকে এক ঝটকায় ঘুরিয়ে দিল রানা। আতঙ্কে চিৎকার দিল অ্যারিক। নিখাদ রিফ্ল্যাক্সের বসে ব্রেক চেপে ধরল, কিন্তু দেরি হয়ে গেছে। চাকা ঘুরে গেছে। 80 মাইল বেগে পাহাড়ের কিনারা থেকে ঝাঁপ দিয়েছে পিকা। মনে হলো অনন্তকাল ধরে বাতাসে ভাসছে, কিন্তু সময় পেরিয়েছে মাত্র 2 সেকেন্ড। তারপরে 4 চাকার উপর ভর দিয়ে ঢালের উপর আছড়ে পড়ল গাড়িটা। সেকেন্ডের ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভগ্নাংশের জন্য স্থির রইল, এরপর ভয়ানক গতিতে নামতে শুরু করল। উইন্ডশিল্ডের সামনে দুনিয়া মাতাল হয়ে উঠল। ঝোপঝাড় চাবুকের মতো বাড়ি খাচ্ছে পিকআপের শরীরে। অপ্রতিরোধ্য সাইক্লোনের মতো ছুটছে গাড়িটা। জানলায় দুরন্ত বাতাসে শোষ গর্জন। বড় গাছগুলোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে ঘাম ছুটে গেল অ্যারিকের। উন্মুক্তের মতো স্টিয়ারিং এদিক সেদিক ঘুরাচ্ছে। খুব বেশি টানও নেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে গাড়িটা উল্টে গিয়ে গড়াতে শুরু করবে। কিন্তু শেষ রক্ষা হলো না। একেবারে সমতলের কাছাকাছি গিয়ে নিয়ন্ত্রণ হারালো অ্যারিক। সামনে এক সারি লম্বা গাছ। কোনো মতে সেগুলোর ফাঁক দিয়ে পিকআপটা বেরিয়ে এলো ঠিকই, কিন্তু নাকটা একদিকে ঘুরে গেল বিপজ্জনকভাবে। ডান দিকের চাকার উপর খাড়া হয়ে গেল গাড়িটা। ঝুঁঝল ব্যালেন্স ফিরে পেতে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হার মারল। কাত ওই ডান দিকের চ্যাসিসের উপর পড়ল। টাওয়াটা গড়াতে শুরু করলো। চোখের সামনে মাকড়সার জালের মতো ফাটল ধরল উইন্ডশিল্ডে। দ্বিতীয় ফাঁকে গুঁড়ো হয়ে ফুলঝুরির মতো ছড়িয়ে গেল। ক্যাবের ভেতর নির্মমভাবে বাড়ি খাচ্ছে দুই আরোহী। ধুলো আর জ্বালানির গন্ধে উৎকট হয়ে উঠল পরিবেশ। অ্যারি ক্রমাগত চিৎকার করছে। সমতলে পৌঁছে থামলো গড়াগড়ি। উপর হয়ে রইল গাড়িটা। সারা দেহ এমনভাবে বেঁকে গেছে যেন স্লেজ হ্যামার দিয়ে পেটানো হয়েছে। ডোর হুইলারের সঙ্গে বেমক্কা একটা বাড়ি খেয়ে এরিক ইতিমধ্যে জ্ঞান হারিয়েছে। রানার অবস্থাও খুব একটা সুবিধের নয়। হাসড়ে পাশড়ে জানালার ফাঁকা দিয়ে বেরিয়ে এলো। সারা শরীরে রক্তে মাখামাখি। হাত বাড়িয়ে ক্যাবের ভেতর থেকে কারবাইন আর ব্রিফকেসটা বের করলো। একমাত্র হেলিকপ্টারটা মাথার উপরে চক্কর দিচ্ছে। ওকে পরিষ্কার দেখা গেলেও গুলি করলো না।
দুর্ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে আরোহীরা। ডালের উপরে তাকালো রানা। স্কোয়াড কারগুলো থেমে গেছে। দুর্ঘটনাটা দেখার পর ঢাল দিয়ে নামার সাহস হবে না ওদের। ঘুরে আসতে অন্তত 3-4 মিনিট লাগবে। শারীরিক যন্ত্রণার মধ্যেও মুখে হাসি ফুটল রানার। এই সময়টুকুই দরকার ওর। অ্যারিকের জ্ঞান ফিরেছে। চোখ খুলে চারপাশে তাকালো সে। সামনে বেশ পুরনো একটা কবরস্থান দেখা যাচ্ছে। সারি সারি কবর ফলকের অপর পাশে একটা কাঠের তৈরি পরিত্যক্ত ভাঙাচোরা গির্জা। খুঁড়িয়ে খুঁড়িয়ে রানা সেদিকে হাঁটতে শুরু করেছে। চোখের সামনে ভাঙা কাচের মাঝে রানা ফেলে যাওয়া কোলটা পড়ে আছে। হাত বাড়িয়ে সেটা তুলে নিল সে। হামাগুড়ি দিয়ে গাড়ি থেকে বেরিয়ে এলো। সারা শরীরে সৃষ্টি হওয়া অসংখ্য ক্ষত থেকে রক্ত ঝরছে। উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছে না। শুয়ে শুয়ে রানার দিকে পিস্তল তাক করলো। থামুন মিস্টার রানা, অ্যারিক চেঁচিয়ে উঠল। যেন শুনতেই পাইনি এমন ভঙ্গিতে হাঁটতে থাকলো রানা। কোনো দিকে ভ্রুক্ষেপ করছে না। থামুন বলছি, নইলে গুলি করব, আবার চেঁচালো অ্যারিক। স্থির হয়ে গেল রানা। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। বলল, গুলি করার মানুষ যদি হতে তাহলে এত করেই দিতে। ফালতু কথা বলবেন না। গুড বাই এজেন্ট স্টান, রানা বলল। নির্দোষ একজন মানুষের পিঠে যদি গুলি করার রুচি হয় করতে পারো। উল্টো ঘুরে আবার হাঁটতে শুরু করলো। হাতের পিস্তল কাঁপতে থাকলো অ্যারিকের। বিবেক বাধা দিচ্ছে, গুলি করতে পারল না। অস্ত্রটা নামিয়ে নিল। পেছনে পায়ের শব্দ। হেলিকপ্টার থেকে র্যাপলিং করে মাটিতে নেমেছে দুজন এজেন্ট। দৌড়ে ওর কাছে এলো একজন। কি করলে এটা? এজেন্ট ব্রাউনের গলা চিনতে পারলো অ্যারিক। ক্লিয়ার শট ছিল, গুলি করলে না কেন? জবাব না দিয়ে মাটিতে মাথা ঠেকালো অ্যারিক। আবার গলাগলি শুরু হলো। রানাকে লক্ষ্য করে গুলি করছে মাটিতে নামা এজেন্টরা। স্কোয়াড কারগুলো বেশি দূরে নেই। কবর ফলকগুলোর আড়াল নিয়ে পাল্টা জবাব দিল রানা। হেলিকপ্টার বা মানুষ কাউকে কাছে আসতে দিচ্ছে না। ধীরে ধীরে পেঁচাতে শুরু করলো। গির্জার কাছাকাছি গিয়ে ছুট লাগালো। সদর দরজা পেরিয়ে ঢুকে পড়ল ভিতরে। গির্জা ঘিরে পেল, রেডিওতে নির্দেশ দিল ফ্যারেল। কিছুতেই যেন টার্গেট পালাতে না পারে। ডিপুটি সেগালকে সঙ্গে রেখেছে মেজর রাইস। জিজ্ঞেস করলো, ওখানে কোনো স্ট্রং ড্রেন নেই তো? মাথা নাড়ল সেগাল। বলল, 150 বছরের পুরনো মেশিনারি চার্জ ওটা। সে আমলে আন্ডারগ্রাউন্ড ড্রেনের কনসেপ্টই ছিল না পাদ্রীদের। দ্যাটস বেটার। রাইস মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। কবরস্থানটা কাদের? পুরনো সেটেলমেন্টের বাসিন্দাদের। শেষ মানুষটাকে অন্তত 60 বছর আগে দাফন করা হয়েছে। স্কোয়াড কারগুলো এসে পড়েছে। কয়েক মিনিটের মধ্যে গির্জার চারপাশে পজিশন নিয়ে ফেলল ফেডারেল এজেন্ট আর স্থানীয় পুলিশরা। কিছুক্ষণের মধ্যে আরও কয়েকটা হেলিকপ্টারে চড়ে বেশ কিছু FBI এজেন্ট যোগ দিল অভিযানে। সব শেষে গাড়ি নিয়ে হাজির হলো ডগলাস বুল। জ্ঞান ফিরেছে তার। হারামজাদা আছে ভেতরে? কার থেকে নেমেই হুঙ্কার চালল বুলডগ। ইয়েস স্যার, তাড়াতাড়ি এগিয়ে এসে বলল ফ্যারেল। থার্মাল ক্যামেরায় মুভমেন্ট দেখা যাচ্ছে। লাস্ট ওয়ার্নিং দাও ওকে, রাগে ফুঁসতে ফুঁসতে বলল বুলডগ। যথেষ্ট সহ্য করেছি আমি। এবার যদি বের না হয় দরজা ভেঙে ভেতরে ঢুকবো আমরা। সামনে পড়া মাত্র গুলি করব। মাথা ঝাঁকিয়ে ছুটল ফ্যারেল। বুলহর্নে সতর্ক বাণীটা শোনালো। জবাবে এক পশলা গুলি করলো রানা গির্জার জানালা থেকে। কয়েকটা গাড়ির কাঁচ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তাতে। ঠিক আছে বলল বুলডগ, তাহলে ওর নিয়মেই খেলবো আমরা। ফার্স্ট অ্যাসল্ট টিম রেডি করো, ভিতরে ঢুকুক ওরা। বুলেট প্রুফ বেস্ট হেলমেট আর হ্যাভি আর্টিলারি সজ্জিত অ্যাসল্ট টিম পজিশন নিল। গির্জার জানালা লক্ষ্য করে টিয়ার গ্যাস শেল ছোড়া হলো। কয়েক সেকেন্ড পরে ঘন ধোঁয়া বের হতে লাগলো ভিতর থেকে। রানা অচল হয়ে পড়েছে ভেবে এগিয়ে গেল টিমটা। ঠিক তখনই নিচতলার জানালার কাঁচ ভেঙে একটা গ্রেনেড উড়ে তাদের কাছাকাছি পড়লো। উল্টো ঘুরে দৌড় লাগালো দলটা। বিকট শব্দে বিস্ফোরিত হলো গ্রেনেড। উড়ে গিয়ে কয়েক হাত দূরে আছড়ে পড়ল দলের সদস্যরা। মারা না গেলেও কম বেশি আহত হয়েছে সবাই। এভাবে ঢুকতে পারবেন না, বলল রাইস। ভিতরে রানা আপনাদের জন্য পশরা সাজিয়ে বসে আছে। গাড় ফিরিয়ে তার দিকে তাকালো বুলডগ। জানতে চাইল, আপনি কে? মেজর ক্যাপ্টেন রাইস র্যামরাইন। দাঁতে দাঁত পিষল বুলডগ। বলল,
লোকটা এত অস্ত্রশস্ত্র পাচ্ছে কথা? জানি না স্যার, ফ্যারেল বলল। তবে শুরু থেকেই আমাদের থেকে কয়েক পা এগিয়ে আছে ও। অটোমেটিক কার্বাইন আর গ্রেনেড দিয়ে অলরেডি দুটো কপ্টার আর স্কোয়াড কার অচল করে দিয়েছে। সঙ্গে আরও কত কী আছে কে জানে। ওয়েল মেজর, রাইসকে জিজ্ঞেস করলো বুলডগ, আপনার কোনো পরামর্শ আছে? ভেতরে ঢোকার চেষ্টা করে নিজেদের প্রাণহানি ঘটানোর কোনো মানে হয় না, রাইস বলল। গো ফর অল আউট অ্যাটাক। রানা মরুক বা বাঁচুক সেটা পরে দেখা যাবে, প্রথমে তাকে নিউট্রালাইজ করা জরুরি। পরামর্শটা বুলডগের পছন্দ হয়েছে মনে হলো। এমনিতেই রানার হাতে কম অপদস্থ হয়নি সে, প্রতিশোধের নেশায় ব্যাকুল হয়ে আছে। ফ্যারেলের দিকে তাকিয়ে জানতে চাইল, রানার একজ্যাক্ট লোকেশন বলতে পারবে? থার্মাল ক্যামেরার ডিসপ্লেতে চোখ ভোলালো ফ্যারেল, বলল, নিচতলায় স্টেয়ার ক্যাসের পিছনে ঘাপটি মেরে আছে। সবাইকে গ্রিন লাইট দাও, শুট টু কিল, মরুক হারামজাদা। দ্রুত ওয়্যারলেসে নির্দেশটা প্রচার করলো ফ্যারেল। ফায়ার, হুকুম দিল বুলডগ। গোলাগুলির সম্মিলিত শব্দে কেঁপে উঠল চারদিক। প্রাচীন গির্জাটার শরীরে ফুটো তৈরি হতে লাগলো, প্রতিটা আঘাতে সেটা কেঁপে কেঁপে উঠছে। রানা মুভ করছে, রানা মুভ করছে। থার্মাল ইমেজ দেখে চেঁচিয়ে উঠল ফ্যারেল। টার্গেট লোকেশন আপডেট করতে থাকো, নির্দেশ দিল বুলডগ। মাথা ঝাঁকিয়ে ফ্যারেল ওয়্যারলেসের মাউথ পিছে মুখ লাগালো। টার্গেট অন মুভ, বামে 10 গজ দূরে ফায়ার করো সবাই। এলো পাতাড়ি গুলি চার্চের নিচতলা মোরব্বার মতো কেচে ফেলছে। থার্মাল ডিসপ্লেতে মনুষ্য মূর্তিটাকে পড়ে যেতে দেখা গেল। উল্লসিত চিৎকার দিয়ে উঠল রাইস। যে ব্যাপারটা শুরুতেই কেউ খেয়াল করেনি তা হলো গির্জার কাঠের দেওয়াল রোদে শুকিয়ে লাকড়ির মতো হয়ে গেছে। ক্রমাগত প্রচণ্ড বেগে ঢুকতে থাকা গুলির ঘর্ষণ সহ্য করতে পারল না সেগুলো। হঠাৎ করেই ভিতর থেকে কালো দোয়া বের হতে লাগলো। তারপর বিনা নোটিশে লাফিয়ে উঠল কমলা রঙের আগুনের শিকা। একে একে গির্জার সমস্ত দেওয়াল গ্রাস করতে শুরু করলো অবিশ্বাস্য দ্রুততায়। হোয়াট দ্য হেল! গাল দিয়ে উঠল বুলডগ। রানা কোথায়? দেখতে পাচ্ছি না স্যার, বলল ফ্যারেল। টেম্পারেচার বেড়ে গেছে, থার্মাল ইমেজ কাজ করছে না। অল ইউনিট, রেডিওতে বলল বুলডগ। রানা বের হয়ে আসতে পারে যে কোনো মুহূর্তে, বি অ্যালার্ট। কিন্তু বেরোলো না মাসুদ রানা। টাস্ক ফোর্সের কয়েকশো সদস্যের চোখের সামনে পুড়ে পুড়ে কালো হয়ে গেল 1.5 শতাব্দীর পুরনো মেশিনারি চার্জ। কলাম দশে পরিণত হলো কাঠকয়লার ধ্বংসস্তূপে। নাও মাসুদ রানা ইজ ডেড, সন্তুষ্টির হাসি এসে মন্তব্য করল ডগলাস বুল্ক। আর গল্প কবিতা প্রকাশ পেতে আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।